Bismillahirrahmanirrahim. The Institute of Bankers বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2025 রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আজকে অনুষ্ঠিত পরীক্ষার একটি ম্যাথের পূর্ণাঙ্গ সমাধান, সেই সাথে তত্ত্বীয় অর্থাৎ থিওরি প্রশ্নেরও উত্তর আমরা আজকে আলোচনা করা হবে। তবে রিস্ক ম্যানেজমেন্টে যে ধরনের অঙ্কগুলো আসে সেই ক্ষেত্রে একটি সুবিধা হলো যে তাদের অংশ অংশ আংশিক আংশিক অঙ্ক বা একটা অঙ্কের তিন থেকে চারটা বা পাঁচটা অংশ থাকে। অংশের যতটুকু অংশ সঠিক হবে সে ততটুকু অংশের জন্য নির্ধারিত নাম্বার পাওয়া যাবে। এই অঙ্কটার ক্ষেত্রেও তাই দেখা গেছে বা দেখা যাচ্ছে। আমরা এই অঙ্কটা করার আগে বা এই অঙ্কগুলো রিস্ক ম্যানেজমেন্টের এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, কি রিকোয়ারমেন্ট বা কি চাচ্ছে প্রশ্নটা তা আগে আমরা করে নিব। তারপর আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকছে তা আমরা বিশ্লেষণ করব বা পড়ব, সাথে যে তথ্যে যেগুলো চাচ্ছে তার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা অঙ্কটা শেষ পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। তবে এই অঙ্কগুলো করলে আমরা ব্যাংকিং সেক্টরের নানা ধরনের, বিশেষ করে একটি ব্যাংকের অবস্থা কতটুকু, এই ব্যাংকটুকু কতটুকু ঝুঁকিমুক্ত, আহ, এই নানান বিষয়গুলো আমরা ঠিকভাবে বুঝতে পারবো। যাই হোক, আজকে আমরা প্রথমেই পড়ে নিই এই অঙ্কটার কি চাচ্ছে। অঙ্কটার প্রথমে লেখা আছে যে ফিনান্সিয়াল ইনফরমেশন অফ এবিসি ব্যাংক পিএলসি এস ফর। এবিসি ব্যাংকের কিছু ইনফরমেশন বা তথ্য এই জায়গায় দেওয়া আছে। আর চাচ্ছে কি ক্যালকুলেট এলসিআর, লিকুইডিটি কাভারেজ রেশিও, এনএসএফআর, নেট স্টেবল ফান্ডিং রেশিও, এডিআর, অ্যাডভান্স ডিপোজিট রেশিও এন্ড লিভারেজ রেশিও ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন। উপরের তথ্যগুলো থেকে আমাদের এই চারটা রেশিও নির্ণয় করতে হবে। আরেকটা প্রশ্ন চাচ্ছে কম্পেয়ার দ্য রেশিও ক্যালকুলেট অ্যাবভ উইথ রেগুলেটরি থ্রেশহোল্ড এন্ড মেক ইউর কমেন্টস। আমাদের যে তথ্যগুলো বা রেজাল্ট ফলাফল বেরিয়ে আসবে তার সাথে যে এর যে ভিত্তি মান বা যেটার উপর ভিত্তি ধরে কাজ করা হয় তার সাথে মিলিয়ে সঙ্গতিপূর্ণ রেখে মন্তব্য করতে বলা হচ্ছে। 3 নম্বর যে বা সি বা কোশ্চেনটাতে বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক লোয়ার এডিআর ইজ গুড ফর ব্যাংক পোর্টফোলিও? বলা হচ্ছে এডিআর বা অ্যাডভান্স ডিপোজিট রেশিওটা কি সবসময় যদি লোয়ার হয়ে থাকে বা কম হয়ে থাকে তা কি ব্যাংকের পোর্টফোলিওর জন্য ভালো? এই বিষয়ে একটা মতামত চাইছি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের চাওয়া। আর এই জায়গায় দেখেন প্রত্যেকটা চারটা চারটা আছে। ওনারা চাইছে চারটারই আবার 3 মার্ক 12, অর্থাৎ আপনারা যদি একটা দুইটা হয় তাহলে দুইটার মার্ক পাবেন, তিনটা হলে তিনটা মার্ক পাবেন, এভাবে চারটা হলে চারটারই মার্ক। অর্থাৎ বলতে চাচ্ছি যে এই ধরনের অঙ্কগুলোতে আমাদের আনসার করলে রিস্ক ম্যানেজমেন্টের মতো সাবজেক্টে পাশ করাই সহজ হয়ে যায়। যাই হোক, এই জায়গায় তথ্যগুলো দিয়ে হচ্ছে 10টা তথ্য দিয়েছে। টাকার অ্যামাউন্ট গুলো প্রো আকার বা কুঠির মাধ্যমে দেখা যাচ্ছে। প্রথমে বলা হচ্ছে টোটাল লোনস এন্ড অ্যাডভান্সেস 5,000 crore, রিস্ক ওয়েটেড অ্যাসেট RWA 4,000 crore, Tier 1 capital 400 crore, total expected cash flow over the next 30 calendar days 800 crore, total expected cash inflow over the next 30 calendar days 500 crore,
total demand and liability, time liabilities 5,500 crore, stock of high quality liquid asset 600 crore, available amount of stable funding 3,000 crore, interbank deposit surplus say 300 crore, required amount of stable funding 2,800। এই তথ্যগুলো আমরা দিচ্ছি। এখন আমরা রিকোয়ারমেন্ট বা প্রশ্নে চাওয়াই এতে প্রথম যে চাইছে এলসিআর অর্থাৎ লিকুইডিটি কাভারেজ রেশিও, এটা নির্ণয় করে। আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বিশেষ করে রেশিওর অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা চাবে তার সূত্রটা জানবো, তার কি কি উপাদান লাগবে, এই উপাদানের মানগুলোকে আমাদের প্রশ্নে দেওয়া আছে কিনা, যদি সরাসরি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদের ওগুলো নির্ণয় করে নিতে হবে। এই কারণে যে অঙ্কটা করতে যাব বা যে সূত্রটার মান নির্ণয় করতে যাব, তার আগে ওই জিনিসটা বা ওই তথ্যটার আগে সূত্রটা জানতে হবে। যেমন এই জায়গায় লিকুইডিটি কাভারেজ রেশিওর কথা বলা আছে। লিকুইডিটি কাভারেজ রেশিও যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে এটা সূত্রটা কি। সূত্র বলা হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও, স্টক অফ হাই কোয়ালিটি লিকুইডিটি অ্যাসেট, এই জায়গায় এটা যাচ্ছে। আর আমাদের আরেকটা আর ভাগ করে দিতে হবে কি দিয়ে, টোটাল নেট ক্যাশ ফ্লো আউটফ্লো ওভার দ্য নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। অর্থাৎ আমাদের আহ গত বা পরবর্তী 30 দিনের ক্যাশ আউটফ্লো নেট রেজাল্টটা আমাদের দরকার হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটটা আছে কিনা তথ্যে। এই জায়গায় সুন্দর করে 7 নম্বরে দিয়ে দেওয়া আছে। এর জন্য আমরা লিখে রাখছি হেয়ার দ্য স্টক অফ হাই কোয়ালিটি লিকুইডিটি অ্যাসেট 600। আর আমাদের দরকার হচ্ছে নেট ক্যাশ ফ্লো। আর আমরা এটা নির্ণয় করার ক্ষেত্রে দুটো উপাদান আমাদের লাগবে। একটা হচ্ছে আউটফ্লোর অ্যামাউন্টটা, আর একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো 30 দিনের মধ্যে। সেক্ষেত্রে এই জিনিসটা সুন্দর করে ওনারা দিয়ে দিচ্ছে। টোটাল এক্সপেক্টেড ক্যাশ আউটফ্লো ওভার দ্য নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ, আর ওভার দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো ওভার দ্য নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ, অর্থাৎ 800 এবং 500 ক্রোর। সুতরাং আমরা এই দুইটার মান বসাবো। এই জায়গায় 800 ক্রোর থেকে মাইনাস করে দিব, আউটফ্লো থেকে বাদ দিতে হবে ইনফ্লো অ্যামাউন্টটা, এটা মনে রাখবো। ইনফ্লো থেকে আউটফ্লো আমরা বাদ দিব টোটাল এক্সপেক্টেড ক্যাশ আউটফ্লো ওভার দ্য নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ থেকে বাদ দিব টোটাল এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো ওভার নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। সেই ক্ষেত্রে আমাদের বেরিয়ে আসবে 800 ক্রোর থেকে 500 ক্রোর বাদ দিলে 300। তখন আমাদের নির্দিষ্ট সূত্রের মানটা বসাই দেবো, অর্থাৎ আমাদের 600 ক্রোর হচ্ছে এসকিউএলআর, আর একটা হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো ওভার দা নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। এই জায়গায় হচ্ছে আমাদের 300 আমরা মানটা বসাইলাম। তবে এই জায়গায় একটা মনে মনে রাখার বিষয় যে সব সময় আহ এই লিকুইডিটি কাভারেজ রেশিওটা যে মানটা বের হবে তা হতে হবে 100 থেকে বড় অথবা শূন্য, যদি পার্সেন্টেজ আকারে আমরা শুরু করি সেই ক্ষেত্রে। এর জন্য গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্নটা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মান বেরিয়ে আসছে কত, 200%, অর্থাৎ 100 থেকে বড়। তাহলে এবিসি ব্যাংক পিএলসি লিকুইডিটি কাভারেজ রেশিওটা পজিটিভ অর্থাৎ গ্রহণযোগ্যতা আছে। 2 নম্বরে আমাদের নেট স্টেবল ফান্ডিং রেশিওটা নির্ণয় করব। এই ক্ষেত্রেও আমরা সূত্রটার দিকে যাব। নেট নেট স্টেবল ফান্ডিং রেশিও সূত্রটা কি চাচ্ছে আমাদের, অ্যাভেলেবেল স্টেবল ফান্ড ডিভাইডেড রিকোয়ার্ড স্টেবল ফান্ড। আমরা দেখবো যে এই দুটো উপাদানকে এখানে সরাসরি দেওয়া আছে কিনা। এই যে এখানে আছে 8 এবং 9, সরি 8 আর 10। অ্যাভেলেবেল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড 3000 crore, আর রিকোয়ার অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড 2008 crore।
সুতরাং এই দুইটা মান আমরা সূত্রের এই জায়গায় বসিয়ে দিব। বসাই দেওয়ার পরে আমাদের একটা ফলাফল বেরিয়ে আসবে, এবং এইটাও গ্রেটার দেন অর ইকুয়াল অর গ্রেটার যে কোনো একটা হতে হবে, অর্থাৎ প্রকৃতপক্ষে গ্রেটার হতে হবে। ইকুয়ালও হতে পারবে, গ্রেটারও হতে পারবে, কিন্তু এই জায়গায় ইকুয়াল গ্রেটার চিহ্ন দেওয়া আছে। সমান হতে পারে 100% অথবা 100-এর বেশি হতে হবে, বা 100-এর চেয়ে বেশি হওয়াটাই যুক্তিসঙ্গত কোণ। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করতেছি যে আমাদের যে অ্যাভেলেবেল স্টেবল ফান্ডিং 3000 আছে, আর রিকোয়ার স্টেবল ফান্ডিং অ্যামাউন্ট হচ্ছে 2800। তাহলে আমরা এটাকে মান বসিয়ে দিই। মান হচ্ছে 3000 আর 200 আমরা যদি ভাগ করে দিই, তাহলে রেজাল্ট আসতেছে 107.1428, গ্রেটার দেন 100%। আর এটা আরেকটু ভাবে দেখো যেতে পারে, এটা হচ্ছে 1 দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি, সেই ক্ষেত্রে মানটা একেবারে বেশি হবে। যদি পার্সেন্টেজ না দেয় তাহলে এটা 1 দিয়ে আমরা শো করবো। এই হচ্ছে আমাদের স্টেবল ফান্ডিং রেশিও ক্ষেত্রে। 3 নম্বরে আমরা যেটা নির্ণয় করব লিভারেজ রেশিও। লিভারেজ রেশিও নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখতে চাবো যে এটা সূত্রটা কি। এটা লিভারেজ রেশিওটা নির্ণয় করার ক্ষেত্রে এক্ষেত্রে বলা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল ডিভাইডেড টোটাল অ্যাসেট। আর আমরা ব্যাংকের টোটাল অ্যাসেট নির্ণয় করার সময় অবশ্যই অ্যাডভান্স এন্ড ডিপোজিট রেশিও, ডিপোজিট আমরা কি করব? লোনস এন্ড অ্যাডভান্স যেটা আছে, এটাকে আমরা সম্পদ হিসাবে গণ্য করবো। আমরা জানি ব্যাংকের সম্পদই হচ্ছে লোনস এন্ড অ্যাডভান্স, একটা বিশাল জায়গা নিয়ে থাকে। সেই ক্ষেত্রে লোনস এন্ড অ্যাডভান্সের অ্যামাউন্টটা এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে, কত? 5000 crore। আর আমাদের আরেকটা দরকার হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল 400 crore দেওয়া আছে। সুতরাং আমাদের অঙ্কে যা দরকার সেটা সুন্দরভাবে ওনারা প্রশ্ন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা টায়ার 1 ক্যাপিটালকে যদি আমরা টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসতেছে 8%। অর্থাৎ টায়ার ক্যাপিটাল 1 হচ্ছে 400 crore, টোটাল অ্যাসেট হচ্ছে 5000 crore। এটা গেল। 4 নম্বরে আমরা যেটা নির্ণয় করব বা সর্বশেষ অ্যাডভান্স ডিপোজিট রেশিও। এই জায়গায় একটা এটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি, কারণ হচ্ছে অ্যাডভান্স যতটুকু যদি আমার যা ডিপোজিট আছে তার চেয়ে যদি অতিরিক্ত আমরা বিনিয়োগ করে ফেলি, তাহলে ওই ব্যাংকগুলো ফান্ড ক্রাইসিস, অর্থাৎ কাস্টমার চাওয়া মাত্র তাদেরকে আমানতের টাকা ফেরত দিতে পারবে, অর্থাৎ লিকুইডিটিতে সমস্যায় তারা ভুগবে। এর জন্য আমরা কি করব? দেখব যে এডি রেশিওটা, অর্থাৎ অ্যাডভান্স ডিপোজিট রেশিওটা যেন ঠিক আছে কিনা। এর জন্য আমাদের একটা সূত্র আছে, যে সূত্রকে আমরা ব্যবহার করি। সেই সূত্রটা হচ্ছে টোটাল লোনস এন্ড অ্যাডভান্স কে আমরা ভাগ করে দিব টোটাল ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস প্লাস হচ্ছে ইন্টার ব্যাংক ডিপোজিট প্লাস সারপ্লাস। এখন যদি এই তথ্যগুলো, এই দুইটা, এই তিনটা তথ্য সুন্দরভাবে থাকে, তাহলে আর আমাদের নির্ণয় করতে হবে না। দেখি আমাদের লোনস এন্ড অ্যাডভান্সের অ্যামাউন্টটা তো আমরা জানি যে 5000 crore। আর আমাদের দরকার হচ্ছে ইন্টার ব্যাংক ডিপোজিট সারপ্লাস, এটাও আছে 300 crore। আর একটা হচ্ছে টোটাল ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস, ওইটাও দেওয়া আছে 500 crore। সুতরাং এই তথ্যগুলো ওখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমরা লিখি, প্রথমে লিখি হচ্ছে হেয়ার টোটাল অ্যাডভান্স, লোন এন্ড অ্যাডভান্স 5000 crore, টোটাল ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস 5500 crore, ইন্টারভেল ডিপোজিট সারপ্লাস 300 crore। তবে যদি পরীক্ষার হলে ইন্টারব্যাংক ডিপোজিট সারপ্লাসের ফিগারটা স্পষ্টভাবে দেওয়া না থাকে, তাহলে আমরা এই ধরনের সূত্র, এই সূত্রটা ব্যবহার করে নির্ণয় করতে পারবো।
একটা হচ্ছে ডিপোজিট ফ্রম আদার ব্যাংকস, আমাদের অন্য ব্যাংক থেকে যে ডিপোজিটটা আছে, আর একটা হচ্ছে ডিপোজিট উইথ আদার ব্যাংকস, আমাদের ডিপোজিট অন্য ব্যাংক থেকে আছে। এই দুইটাকে বিয়োগ করে আমরা যে রেজাল্টটা বেরিয়ে যাবে ওইটা যদি আমাদের প্লাস ফিগারে থাকে তাহলে সারপ্লাস, আর যদি মাইনাস ফিগারে থাকে তাহলে ডিফিসিট। এইভাবে আমরা ইন্টার ব্যাংক ডিপোজিট সারপ্লাস নির্ণয় করব। যাই হোক, এই অঙ্কে যেহেতু এটা আমাদের বের করতে হয়নি, তারা সুন্দর করে প্রশ্ন দিয়ে দিছে, তাহলে আমরা নির্দিষ্ট জায়গায় যার যার ভ্যালুটা বসিয়ে দিই। অর্থাৎ লোন এন্ড অ্যাডভান্সে 5,000, আর হচ্ছে ডিমান্ড, দ্য টোটাল ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস 5,500, ইন্টারব্যাংক ডিপোজিটের সারপ্লাস হচ্ছে 300। এই যদি সুনির্দিষ্টভাবে মান বসিয়ে দিই তাহলে আমাদের answer আসতেছে 86.2068%। আর এগুলো সবগুলো আমরা পার্সেন্টেজ আকারে দেখাবো। এখন এই হচ্ছে আমাদের 12 মার্কের জন্য যে কোশ্চেন আসছে, 4টা রেশিও নির্ণয় করা, বসে মান নির্ণয় করছে। কিন্তু এই অঙ্কে তো আরো 8 মার্ক, বা এই প্রশ্নে আরো 8 মার্কের প্রশ্ন বাকি আছে। 2 নম্বর একটা, অর্থাৎ বি নাম্বার যে প্রশ্নটা চাইছে, কম্পেয়ার দ্য রেশিও ক্যালকুলেটেড অ্যাবভ দ্য রেগুলেটরি থ্রেশহোল্ড এন্ড মেক ইউর কমেন্টস। আমাদের বা তোমাদের বা আপনাদের মতামত চাইছে। সেই ক্ষেত্রে একটা সুন্দর একটা সিস্টেম করে টেবিল আকারে আমরা এটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। যেমন শিওর, অবশ্যই কমেন্টস করা হবে, অবশ্যই নিশ্চিত করা হবে, এর জন্য বলা হচ্ছে শিওর। আর বলা হচ্ছে যে এবিসি ব্যাংক পিএলসি ফলোস liquidity coverage ratio, net stable funding ratio, advance to deposit ratio, and the leverage ratio compared with the regulatory threshold. Results are positive and acceptable. সকল কিছু পজিটিভ ছিল এবং গ্রহণযোগ্য ছিল। এর জন্য আমরা পার্টিকুলার্স, রেগুলেটরি থ্রেশহোল্ড, ফাউন্ডিং রেজাল্ট, আর একটা হচ্ছে আমাদের কমেন্টস। এখানে প্রত্যেকটা পার্টিকুলার প্রত্যেকটা আইটেমের নাম লেখা, যেমন এই জায়গায় এলসিআর, লিকুইডিটি কাভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, অ্যাডভান্স ডিপোজিট রেশিও, লিভারেজ রেশিও, এগুলোর যে ভিত্তিমান তাই জায়গায় সুন্দর করে লেখা আছে। যেমন লিকুইডিটি কাভারেজ রেশিও 100% গ্রেটার দেন অর ইকুয়াল হতে হবে। তারপরে নেট স্টেবল রেশিও গ্রেটার দেন অর ইকুয়াল অর বেশি, তো তবে গ্রেটার দেনটাই বেশি গ্রহণযোগ্য। আর অ্যাডভান্স রেশিওর ক্ষেত্রে ভেরি ভেরিজ দ্য জুরিডিকশন বাট জেনারেলি অ্যাকসেপ্টেবল বিটুইন 700 and 90%, 70% or 90%, এই দুইটার একটা এর মাঝখানে হতে হবে। সেক্ষেত্রে এভাবে আমাদের প্রত্যেকটা লিভারেজ রেশিও মাস্ট বি 3% এর বেশি, অথবা অ্যাকর্ডিং টু বেসিল 3 অনুসারে। আর আমরা জানি লিভারেজ রেশিওটা 3 মাস পর পর আবার একটু বা পরিগণনা করা হয়। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ফাউন্ডিং রেজাল্ট মান বের হয়েছে। লিকুইডিটি কাভারেজ রেশিও 200%, যেখানে 100 বা 100 সমান থাকার কথা। নেট স্টেবল ফান্ডিং রেশিওতে আমাদের বেরিয়েছে 107.1428%, এই ক্ষেত্রেও বেশি আছে, ভালো আছে। আবার অ্যাডভান্স ডিপোজিট রেশিও 70 থেকে 90% হতে হবে, সেক্ষেত্রে 86.2068 আছে। আবার লিভারেজ রেশিও আমাদের 8% আছে, যা 3% থাকা দরকার ছিল। সুতরাং কমেন্টটা অ্যাকসেপ্টেবল সবগুলোই গ্রহণযোগ্য হিসেবে এ বি সি ব্যাংক পিএলসি তার নির্দিষ্ট যে মান, স্ট্যান্ডার্ড মান, সে পূর্ণাঙ্গটা বজায় রাখতে পারছে এই 4টা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডভান্স রেশিওটা অনেক সময় ব্যাংক বা তাদের বিভিন্ন দেশে বিভিন্ন কর্তৃপক্ষের উপর বিভিন্ন সিদ্ধান্তের কারণে বেরি করে থাকে। সেই ক্ষেত্রে একটা সূত্র বা তথ্য ব্যবহার করা হয়ে থাকে, তথ্যটা এই জায়গায় লিখে দেওয়া ভালো। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেশিও শেল বি derived using the formula 100 minus CRR minus SLR, depending upon the capital base, liquidity condition,
NPL status, and above all the maintenance of LCR and NSFR, the board may decide adding highest 4.5% and 2% for the conventional bank and Sharia banks respectively. আমরা কনভেনশনাল ব্যাংকগুলোর ক্ষেত্রে 4.5% এভাবে যে নির্ধারিত সিদ্ধান্ত হবে বোর্ড কর্তৃক তার সাথে 4.5% সংযুক্ত করতে পারবো এডি, আর 2% করবো কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে। এইভাবে আমরা হয়তো কি করতে পারি যে অ্যাডভান্স ডিপোজিট রেশিও মানটা, প্রকৃত মানটা নির্ণয় করে নিতে পারি। এই হচ্ছে আমাদের কি, যে আমাদের কোশ্চেন বিতে যে প্রশ্নটা চাইছি, কম্পেয়ার দা রেশিও ক্যালকুলেটেড এবং দা রেগুলেটরি থ্রেশহোল্ড এন্ড মেকিং কমেন্টস, কমেন্ট সহ এবং উপস্থাপন করা হলো। 3 নাম্বার বা সি মার্ক এ যায় কোশ্চেনটা, ওনারা বললো, ডু ইউ থিঙ্ক লোয়ার এডিআর ইজ গুড ফর দ্য ব্যাংকস পোর্টফোলিও? সবসময় কি এডিআর রেশিওটা লোয়ার থাকলে ব্যাংকের জন্য ভালো? কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে খারাপ। কিছু ক্ষেত্রে আমাদের ঝুঁকি সৃষ্টি করে, কিছু ক্ষেত্রে আমাদের সুবিধা দিয়ে থাকে। এই আলোকে আমরা 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব। When a lower ADR can be good, যখন এডিআর টা কম থাকার পরও প্রতিষ্ঠানের জন্য বা ব্যাংকের জন্য ভালো, তখন কখন কখন লোয়ার রিস্ক, মোর লিকুইডিটি, বেটার ফর স্টেবিলিটি, এই তিনটার বিষয় খুব গুরুত্বপূর্ণ। লোয়ার রিস্ক, আপনি যদি অত্যধিক বিনিয়োগ করে না ফেলেন, আমরা যদি অত্যধিক বিনিয়োগ না করে থাকি, তাহলে এটা যদি ডিপোজিট আমাদের কাছে থাকবে তাহলে রিস্ক কম থাকবে। মোর লিকুইডিটি থাকবে, অর্থাৎ অত্যধিক বিনিয়োগ না করা হলে সিআরআর এসএলআর সবকিছু মেনটেন করে যদি বিনিয়োগ করে, তাহলে আমাদের কাছে লিকুইডিটিটা বেশি থাকবে, জনগণ চাওয়া মতো জনগণকে ফেরত দিতে পারবো। আর স্টেবিলিটি, ব্যাংকের স্টেবিলিটি বা আর্থিক প্রতিষ্ঠানের স্টেবিলিটিটাও এডিআর দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যাংকের স্টেবিলিটি এডিআর লোয়ার থাকবে তাদের ক্ষেত্রে স্টেবিলিটির হারটা বেশি থাকবে। তবে শুধু খালি লোয়ার এডি রেশিও দিয়ে কি একটি ব্যাংক পরিচালনা করা যাবে এবং তা কি ব্যাংকের জন্য ভালো? না, কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে লোয়ার এডিআর ও ব্যাংকের জন্য খারাপ হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে খারাপ দিকগুলো কখন হয়? লোয়ার প্রফিটেবিলিটি, অর্থাৎ আপনার যদি যখন কম আপনি অ্যাডভান্স লোন এন্ড অ্যাডভান্স করবেন ডিপোজিটের তুলনায়, তখন আপনার প্রফিটেবিলিটি অর্থাৎ মুনাফার পরিমাণটা কমে যাবে বা সক্ষমতা আপনার কমে যাবে। ইনএফিসিয়েন্সি, এডিআর রেশিওটা যদি যত কম হবে তত আপনার অদক্ষতারও একটা বহিঃপ্রকাশ ঘটে থাকবে। আর একটা হচ্ছে মার্কেট কম্পিটিটিভনেস, অর্থাৎ আপনার প্রতিযোগী যে ব্যাংক গুলো আছে তার সাথে আপনি প্রতিযোগিতা করে টিকতে পারবেন। যেমন একটু আমরা বলি দেখি, মার্কেট কম্পিটিটিভনেস, কনসিস্টেন্টলি লো ADR might indicate that bank is not competing well in the lending market, অর্থাৎ লেন্ডিং মার্কেটের ব্যাংকটা সম্পূর্ণভাবে যোগ্যতা অর্জন করতে পারে, অর্থাৎ এটা একটা অযোগ্যতার পরিচয় দ্বারা। ইনএফিসিয়েন্সি, if the ADR is too low, it may suggest the bank is not using its deposit base efficiently to generate return, এবং এই যে ডিপোজিটটা আছে এটা সঠিকভাবে ব্যবহার না করে ব্যাংক তার পর্যাপ্ত পরিমাণ রিটার্ন জেনারেট বা উৎপাদন বা সংগ্রহ করতে থেকে ব্যর্থতা পরিচয় দিয়েছে। প্রফিটেবিলিটি, যেহেতু ব্যাংকগুলো সবগুলোই বেশিরভাগ ব্যাংকই প্রফিটেবিলিটির উপর ভিত্তি, অর্থাৎ তাদের মুনাফা অর্জনের উপরে ভিত্তি করে গড়ে ওঠা বা টিকে থাকা, সেক্ষেত্রে যদি লোয়ার এডিআর হয় তাহলে তাদের প্রফিটেবিলিটি কমে যাবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লোয়ার এডিআর ভালো, আর কিছু ক্ষেত্রে খারাপ। কিন্তু তাই বলে যে সকল একদিকে চলে যাবে সেটা ওদিকে না। এর জন্য আইডিয়াল এডিআর বের করেছে বিভিন্ন ব্যাংকার, বড় বড় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রদান বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্র। এর জন্য একটা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে বলা হচ্ছে যে এডিআর বিটুইন 75% and 90% কনসিডার হেলদি। 75 থেকে সর্বোচ্চ 90% পর্যন্ত হতে পারে। কিন্তু আমাদের দেশে
87.5% থেকে হচ্ছে কনভেনশনাল ব্যাংকের জন্য, 92% হচ্ছে ইসলামী ধারা ব্যাংকগুলোর জন্য। এর জন্য এটা বিভিন্ন দেশ, স্থান অথবা কার আহ, পরিপ্রেক্ষিতে এটার তারতম্য হবে। আর এর জন্য বলা হচ্ছে লো ইকুয়াল টু কনজারভেটিভ, টু হাই ইকুয়াল টু রিস্কি। ঠিক আছে, ওভারঅল যদি আমরা একটা এটার উপর কনক্রিট সিদ্ধান্তে আসতে চাই, লোয়ার এডিআর ইজ গুড ফর stability, liquidity, but may hurt profitability. If it is low, it's about balance. এটা আপনার যত লো হবে, আপনার ব্যালেন্স তত তো আপনার ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান স্টেবিলিটি ভালো থাকবে, কিন্তু প্রফিটেবিলিটির দিক থেকে লোয়ার এরিয়া। কিন্তু এটা সমন্বয় করে আমাদের উচিত আইডিয়া আইডিয়াল আইডিয়ার অনুসারে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো চলা। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আহ, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, মায়ের ব্যাংকার সাইফুল আমিন। যদি এই ধরনের প্রশ্নের উত্তর, ব্যাংকিং ডিপ্লোমার, জিআই বিবি, এআইবিবি, ইসলামী ব্যাংকিং ডিপ্লোমার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং ব্যাংকিং সংক্রান্ত নলেজ বা জ্ঞান বা ভিডিও বা ক্লাস দেখতে চান বা সমস্যার সমাধান দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি ব্যাংকার সাইফুল আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।